ভারত ভয়ানক মারাত্মক যুদ্ধক্ষেত্রে তুফান তুলে দেওয়ার মতো মিসাইল টেস্ট করে ফেলেছে। F404 ইঞ্জিন বদলে দেবে ভারতবর্ষের সামরিক বাহিনীকে বদলে দেবে। পাকিস্তান হচ্ছে বেঈমানদের দেশ, দেশটাই বেঈমান। সেই দেশ যদি আবার পেহেলগামের মতো ঘটনা ঘটায়, সেক্ষেত্রে ভারত কি তৈরি হচ্ছে? আমরা লড়ছি এখানে রুশ, মার্কিন যুক্তরাষ্ট্র অথবা চীনের সঙ্গে। খেলতে হলে বড় খেলোয়াড়ের সঙ্গে খেলবে। যত আপনি বাচ্চা বা ছোট খেলোয়াড়দের সঙ্গে খেলবেন, তত আপনার কিন্তু নিজের ক্ষতি হয়ে যাবে। দেখুন, আমি আপনাদের বলছিলাম যে এটা একটা বিরাট আমাদের শক্তি বাড়িয়ে দেবে, আমাদের এয়ারফোর্সে বিরাট শক্তি বাড়িয়ে দেবে, এবং এটা পাকিস্তানের বর্ডারেই থাকবে। ১,৫০০ কিলোমিটার দূরে থাকা কোনো লক্ষ্য বস্তুকে নিখুঁতভাবে আক্রমণ হানাতে সক্ষম। দেখুন, অনেকের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা যে লড়াই করেছি এবং পাকিস্তানে আমরা যে যুদ্ধ করেছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সেই যুদ্ধের পর অনেকেরই প্রশ্ন চিহ্ন এসছে তাদের মাথায়, যে যেভাবে পাকিস্তান তো সামনে ছিল, কিন্তু তার পেছনে তুর্কি তারা ড্রোন এবং ড্রোন অপারেটর পাঠিয়েছিল, যে করে চীন একের পর এক বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে পাকিস্তানকে সাহায্য করেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আবার পাকিস্তান বেইমানি করে, কারণ অনেকেই বলেন যে পৃথিবীর সব দেশেই বেইমান বা গদ্দাররা আছেন, পাকিস্তান হচ্ছে বেইমানদের দেশ, দেশটাই বেইমান। সেই দেশ যদি আবার পেহেলগামের মতো ঘটনা ঘটায়, সেই দেশটা যদি আবার এমন কিছু ঘটনা ঘটায় যেখানে আমাদের আবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সেক্ষেত্রে ভারত কি তৈরি হচ্ছে? প্রসঙ্গত আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়নি। তার কারণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত অবিরাম লড়াই করে যাচ্ছে। সুতরাং অপারেশন সিঁদুর জারি আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এবার যদি পাকিস্তান, যেহেতু তারা আবার এই ধরনের ঘটনা ঘটাতে পারে এবং চীন ভারতকে হিংসে করে, ভারতের সামরিক বাহিনী, ভারতের যে ভবিষ্যৎ, আর্থিক ভবিষ্যৎ, তাকে যেহেতু হিংসে করে, সুতরাং চীন আবার সাহায্য করবে। আর তুর্কি তো খোলাখুলি সাহায্য করছে। এমন একটা দেশ, যেই দেশটা আপনারা ভাবতে পারেন অকৃতজ্ঞ, যে তাদের যখন প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, আমরা বড় বড় ফ্লাইটে, উড়ানে আমরা তাদের জিনিসপত্র পাঠিয়েছি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়েছি। আর তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যখন যুদ্ধ ঘোষণা করেছে, তখন বেঈমান পাকিস্তানকে রাতের অন্ধকারে পেছন দিক থেকে সাহায্য করেছে। তারা একের পর এক ড্রোন দিয়েছে, শুধু ড্রোন নয়, ড্রোন অপারেটরও দিয়েছে, কারণ পাকিস্তানি আর্মি তারা তো আর ড্রোন অপারেশন করতে পারে না। সুতরাং মোদ্দা কথা হলো, ভারত কি নিজেকে তৈরি রাখছে? এই নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। আপনারা আবার অনেকে এই প্রশ্নটাও করছেন যে ভারতবর্ষ তো নিজেই সব তৈরি করতে পারে, বিদেশ থেকে এত কোটি কোটি $US খরচ করে এসব জিনিসপত্র, যন্ত্রাংশ কেনার কি দরকার? আজকের রণক্ষেত্রে আমি তাই সবিস্তারে আপনাদের জানাবো। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আমি প্রথমেই চলে যাই যে ইন্ডিয়া টেস্টস ডেডলি মিসাইলস। ভারত ভয়ানক মারাত্মক যুদ্ধক্ষেত্রে তুফান তুলে দেওয়ার মতো মিসাইল টেস্ট করে ফেলেছে এবং তা সফল। এর থেকে বড় সুখবর আমাদের আর কি হতে পারে? আসুন বিস্তারিতভাবে দেখি। দেখুন, দ্য ইকোনমিক টাইমস লিখছে, ইন্ডিয়া টেস্টিং আ মিসাইল দ্যাট ফ্লাইজ অ্যাট 8 times দ্য স্পিড অফ সাউন্ড, মানে শব্দের থেকে 8 গুণ গতিবেগে ছুটে যাবে, হিটস টার্গেট 1500 কিলোমিটার। একটা সংক্ষিপ্ত সার তারা তৈরি করেছে। ইন্ডিয়া হ্যাজ টেস্টেড আ নিউ হাইপারসনিক মিসাইল। হাইপারসনিক মিসাইল মানে শব্দের থেকে দ্রুতগামী, এবং 8 গুণ, শব্দের থেকে 8 গুণ জোরে এই মিসাইল এগিয়ে যায়, ধেয়ে যায়।
The missile is called ETLDHCM. It can travel 8 times the speed of sound. It can strike targets 150 kilometers away. অর্থাৎ 1,500 কিলোমিটার দূরে থাকা কোনো লক্ষ্য বস্তুকে নিখুঁতভাবে আক্রমণ হানাতে সক্ষম, এবং সেটা শব্দের থেকে 8 গুণ দ্রুত। অর্থাৎ আমি বলছি রণক্ষেত্র কত দূর এর মধ্যে চলে গেল বুঝতে পারছেন? এই কয়েক সেকেন্ডে আপনি ধরে রাখুন কলকাতা থেকে বিহার ছাড়িয়ে গেছে। The missile was developed by DRDO. This test comes amid global tensions. India is accelerating its defense modernization. The missile is designed for stealth, precision and flexibility. এগুলো একটু আপনাদের বিশদে বোঝায়। আপনারা জানেন যে প্রত্যেকটা মিসাইল তার ফ্লেক্সিবিলিটি বলতে কি বোঝা যায়, অর্থাৎ কোন জায়গায় ব্যবহার করা যাবে, কার সঙ্গে ফিট করবে, প্রিসিশন মানে কতটা নিখুঁত। ব্যাপারটা হচ্ছে ধরুন এটা একটা পেন, এই পেনটাকে আমি ফ্লেক্সিবল তখন বলবো যখন এখানে একই সঙ্গে আমি এই পেনটাতে এমন একটা রিফিল ব্যবহার করব যাতে এই পেনটা এই রিফিলটা ব্যবহার হয়। আবার ধরুন এটা আরেকটা পেন, এই পেনটাতেও আমি সেই কালিটা ব্যবহার করতে পারছি। ধরুন এমন একটা রিফিল বেরোলো যা নিপ পেনেও চলবে, আবার যা বল পেনেও চলবে, আবার যা পেন্সিলেও চলবে। তার মানে কি? ফ্লেক্সিবল। এই যে তৈরি হতে চলেছে এটা হচ্ছে অসাধারণ ফ্লেক্সিবল। আপনি যে কোনো জায়গায় সেটা উড়ান হতে পারে, সেটা যুদ্ধবিমান হতে পারে, আপনি খুব দ্রুত আপনি সেই বিমান অথবা আপনি নৌবহরে অথবা আপনি পদাতিক সৈন্যের ক্ষেত্রে আপনি বহন করে ব্যবহার করতে পারবেন। সুতরাং এটার এই ফ্লেক্সিবিলিটি আছে। প্রিসিশন আমরা সবাই জানি, প্রিসাইজ মানে নিখুঁত, মানে 1 মিলিমিটারও এদিক ওদিক হবে না, পয়েন্ট করেছি ঠিক সেখানেই আঘাত করবে। এই দেখুন অনেক মিসাইল আছে, মিসাইলগুলো ছুড়লাম, ধরুন লক্ষ্যবস্তু এখানে গিয়ে এখানে পড়লো না, এ হচ্ছে প্রিসিশন। অর্থাৎ শব্দের থেকে 8 গুণ গতিবেগে 1500 কিলোমিটার অতিক্রম করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এতটাই হতে চলেছে সক্ষম। এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে চেহারা, এখন এই চেহারা এআই জেনারেটেড ইমেজ যেটা করা হয়েছে সেই ইমেজটাও দেখানো হচ্ছে। দেখুন এর পাশাপাশি এই যে কতটা শক্তিশালী, ভয়ানক শক্তিশালী। আপনি ভাবুন এই মিসাইলটা যখন হাওয়ার মধ্য দিয়ে যাবে তখন কি হয়। হাওয়ার মধ্য দিয়ে যখন একটা মিসাইল যাচ্ছে তার এই অংশটা অর্থাৎ বডি, এই যে বডিটা, এখানে যে ধাতব পদার্থ থাকে তা হাওয়ার সংস্পর্শে মানে হাওয়ার সঙ্গে তার সংঘর্ষ হয়, আর সংঘর্ষ হলে কি হয়, সেখানে উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় 2000 সেন্টিগ্রেড উষ্ণতা, উত্তাপ, মানে বুঝতে পারছেন যে জ্বলন্ত আগুন, মানে আগুনেও এত উত্তাপ হয় না, লোহা গলে যাবে 2000 সেন্টিগ্রেড। এর যে পৃষ্ঠ, এই ধাতব পৃষ্ঠ 2000, কারণ আপনাকে মনে রাখতে হবে শব্দের থেকে 8 গুণ বেশি গতিবেগে এগিয়ে যাচ্ছে, 1500 কিলোমিটার অতিক্রম করছে। সুতরাং কি পরিমাণ উত্তপ্ত হচ্ছে বুঝতে পারছেন। সুতরাং এমন ধাতব আস্তরণ দিয়ে তৈরি করতে হবে যাতে 2000 সেন্টিগ্রেড, ভাবতে পারছেন সেই সেন্টিগ্রেডের উত্তাপ একে সহ্য করতে হবে, অর্থাৎ এ সহ্য করবে। সুতরাং সেই রকম ধাতব তৈরি করতে হবে। সুতরাং এই যে আমরা বলছিলাম স্টেলথ, প্রিসিশন অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এইগুলো থাকবে। দেখুন এইটাই হচ্ছে এখনের ছবি, আপনাদের পরিষ্কার করে একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে এখনের ছবি এবং এআই জেনারেটেড যে ইমেজ রয়েছে তাতে ভবিষ্যতে এই ধরন আকার পেতে চলেছে, একেবারে এরকম। এবার চলে আসি
এক্সটেন্ডেড ট্র্যাজেক্টরি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল অর্থাৎ ETLDHCM। Extended Trajectory Long Duration Hypersonic Cruise Missile is a long-range hypersonic cruise missile developed indigenously by India's Defence Research and Development Organization অর্থাৎ DRDO। এক্সটেন্ডেড ট্র্যাজেক্টরি লং ডিউরেশন হাইপারসনিক মিসাইল, আমি আগেই বলেছি শব্দের 8 গুণ গতিবেগে এগিয়ে যাবে। লং রেঞ্জ 1500 কিলোমিটার এবং এটা কিন্তু দেশজ পদ্ধতিতে আমাদেরই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO তৈরি করেছে। এক নজরে দেখে নেওয়া যাক যে ইন্ডিয়া ইজ প্রিপেয়ারিং টু টেস্ট দ্য মোস্ট অ্যাডভান্সড indigenous developed hypersonic missile, the extended trajectory long duration hypersonic cruise missile হয়ে গেছে। আমরা সফলভাবে আমরা দেখে নিয়েছি, আমরা পরীক্ষা করেছি। ইট ইজ আ লং রেঞ্জ হাইপারসনিক ক্রুজ মিসাইল, আগেই বলেছি শব্দের থেকে 8 গুণ গতিবেগে এগোচ্ছে। It is indigenously developed by India's Defence Research Development Organization under a classified initiative known as Project Vishnu। যে প্রজেক্ট বিষ্ণু নিয়ে আমরা এত কথা বলেছি সেই প্রজেক্ট বিষ্ণু খুব গোপন রাখা হয়েছিল, আসলে এই পরীক্ষাটাই তারা করেছেন এবং এই যে গোটা প্রজেক্ট, এই প্রজেক্টটা করেছে গর্বের সঙ্গে জানাচ্ছি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO। এটা আমাদের খুব গর্বের। পৃথিবীতে ধরুন অস্ত্র তো সবাই কিনতে পারে, অস্ত্র তৈরি করে নিজেদের মতো করে ব্যবহার করা সেটা আমরা পারি, যে কারণে গোটা পৃথিবীতে আমাদের সমীহ চোখে দেখা হয়, মানে মানুষ সমীহ দৃষ্টিতে তাকায় যে ভারত নিজের অস্ত্র নিজে তৈরি করতে পারে। ডিজাইনড ফর লঞ্চ ফ্রম ল্যান্ড, সি অ্যান্ড এয়ার and missile enhances India's flexibility across strike platforms and mission types। দেখুন আমি আপনাদের বলছি এই যে অপারেশন সিন্ধু, দেখুন হলফ করে আপনি বলতে পারবেন না যে এখানে নৌবাহিনী, এখানে আমাদের বায়ুসেনা এবং আমাদের আর্মি অর্থাৎ যারা ল্যান্ডে রয়েছে, ভূমিতে রয়েছে, এটা এখন না সমস্ত অপারেশনগুলো ইন্টিগ্রেটেড অপারেশন হয় এবং এই ফ্লেক্সিবিলিটিটা রয়েছে। আপনি এই মিসাইল ল্যান্ডে ব্যবহার করতে পারবেন, ভূমিতে, সমুদ্রে ব্যবহার করতে পারবেন, অন্তরিক্ষে ব্যবহার করতে পারবেন, সুতরাং এর একটা বিরাট ফ্লেক্সিবিলিটি রয়েছে। ওয়ান্স অপারেশনাল it will place India among the handful of nations including US, China, Russia to field hypersonic weapon systems। দেখুন আমরা একবার এটা ব্যবহার করা মানেই আমরা সেই তালিকায় চলে যাব, একদম এলিট ক্লাবে চলে যাব যারা হাইপারসনিক মিসাইল ব্যবহার করে। তার মধ্যে কে আছে? মার্কিন যুক্তরাষ্ট্র আছে, চীন আছে, রাশিয়া আছে। সুতরাং আমরা এই চতুর্থ দেশ হিসেবে আমরা এই হাইপারসনিক মিসাইল ব্যবহার করতে পারবো এবং এটা যদি করি তাহলে পৃথিবীতে সামরিক ক্ষেত্রে আমাদের জায়গাটা কোথায় হবে বুঝতে পারছেন। দ্য ETLDHCM system reportedly reaches speed up to Mach 8। আমি আগেই বলেছি Mach 8, Mach 8 মানে কি 11,000 kmph অর্থাৎ 11,000 কিলোমিটার গতিবেগে এগোচ্ছে। Designed for both conventional and nuclear mission, the missile can carry warheads weighing between 1,000 to 2,000 কিলোগ্রাম। মানে ভাবতে পারছেন, মানে এটা সক্ষম বহন করতে 1,000 থেকে 2,000 কিলোগ্রাম ওভার আ রেঞ্জ অফ অ্যাপ্রক্সিমেটলি 1,500 কিলোমিটার। আমি আগেই বলেছি 1,500 কিলোমিটার। Unlike ballistic missiles, the ETLDHCM flies at low altitude and capable of course correction mid-flight। এবার ব্যাপারটা কি, এই যে flies at low altitude মানে দেখুন যে এই মিসাইলটা মানে আনলাইক ব্যালিস্টিক মিসাইলস ওপর থেকে যাচ্ছে, ইচ্ছে করলে আপনি একে আরও নিচু দিয়ে আপনি আক্রমণ করাতে পারেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে নিচু দিয়ে আক্রমণ করলে কি হয়? অনেক কিছুই হয়। এমন অনেক কিছু রাডারে থাকে যেগুলো শুধুমাত্র উঁচুতেই ধরতে সক্ষম, আরও উঁচুতে স্যাটেলাইট ধরে নিচ্ছে। আপনি যত নিচু দিয়ে যাবেন তত আপনার সুবিধা, এবং শত্রুকে যখন আঘাত হানবেন
তখন সেই আঘাত আরও আরও ভয়ঙ্কর হবে। সুতরাং লো অ্যালটিটিউড করা যায় এবং ক্যাপেবল অফ কোর্স কারেকশন মিড ফ্লাইট। এটা ব্যাপারটা কি, ধরুন এই দিকে যাচ্ছে, আপনার লক্ষ্যবস্তু এখানে ছিল, লক্ষ্যবস্তু পাল্টে এখানে হয়ে গেল, অমনি আপনি ডিরেকশন চেঞ্জ করে নিতে পারবেন। এবং এটা যখন সে ছুটে যাচ্ছে, মানে শব্দের চেয়ে 8 গুণ গতিবেগে যখন ছুটে যাচ্ছে, 11,000, আপনারা জানেন যে 11,000 kmph যখন ছুটে যাচ্ছে শব্দের চেয়ে 8 গুণ গতিবেগে, তখন আপনি সেই সময় কারেকশন করতে পারবেন। অর্থাৎ কি কারেকশন করতে পারবেন? ক্যাপেবল অফ কোর্স কারেকশন মিড ফ্লাইট। Its speed, altitude, hugging flight profile, the mid-air maneuverly are designed to evade modern radar and air defense system, enabling deep strikes into adversary territory. একেবারে যে কথা বলছিলাম, দেখুন যে মডার্ন রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেম তাকেও কিন্তু ধোঁকা খাইয়ে দেবে এবং সে নিচু উচ্চতাতেও ছুটে যেতে পারবে শব্দের চেয়ে 8 গুণ গতিবেগে, এবং তৈরিও হয়েছে সেভাবে। Powered by a scramjet engine that uses atmospheric oxygen to sustain high speeds, the missile marks a major propulsion breakthrough. দেখুন এই অ্যাটমসফেরিক অক্সিজেন, অর্থাৎ যে অক্সিজেন নিচ্ছে সেই অক্সিজেন স্বয়ংক্রিয় পদ্ধতিতে ব্যবহার করে হাই স্পিড, অর্থাৎ এই যে তার গতি, এই গতি সে নিয়ন্ত্রণ করে যেতে পারবে। Built with heat and oxidation resistant material, it can withstand extreme temperature exceeding 2000 degrees Celsius. আমি আগেই আপনাদের বলেছি, এই যে তৈরি হচ্ছে যে বর্ম দিয়ে, এই বর্মটা এতটাই শক্তিশালী, 2000 সেলসিয়াস, ভাবতে পাচ্ছেন লোহা ইস্পাত সব গলে যাবে, সেটা সেই উষ্ণতা, সেই উত্তাপ, তাতেও কিছু হবে না, 2000 সেলসিয়াস। এবং কেন হবে না? তার কারণ বিল্ড উইথ হিট অ্যান্ড অক্সিডেশন রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস, ইট ক্যান উইথস্ট্যান্ড এক্সট্রিম টেম্পারেচার এক্সিডিং 2000 ডিগ্রি সেলসিয়াস। কারণ যখন সে ছুটে যাবে বায়ু সংস্পর্শে আসবে, সেখানে বিরাট উত্তাপ আসবে এবং যে স্পিডে যাচ্ছে শব্দের থেকে 8 গুণ জোরে যাচ্ছে, আর সেই সময় যে ভয়ঙ্কর উষ্ণতা, সেই উষ্ণতা যেভাবে ধাতব দিয়ে তৈরি করা হয়েছে, সে ধাতব সেটাকে সহ্য করতে পারবে, তার সহনশীলতা এমনই। এবার চলে আসি LCA তেজাস অন ফাস্ট ট্র্যাক GE সাপ্লাই 2 F404 ইঞ্জিন a month. India plans to buy Javelin missile Stryker vehicles, says Defense Secretary. দেখুন এই জ্যাভলিন মিসাইল এবং এই যে 2 F404 ইঞ্জিন বদলে দেবে ভারতবর্ষের সামরিক বাহিনীকে বদলে দেবে। কেন বলছি আমি বিশদে ব্যাখ্যা করব। The supply of GE404 IN-20 engines for Tejas MKIA fighter jets has resumed. The General Electric will increase deliveries 2 engines per month until March 2026. প্রত্যেক মাসে 2টো করে ইঞ্জিন দেবে এবং সেটা চলবে 2026 মার্চ পর্যন্ত। Defense Secretary Rajesh Kumar Singh told CNBC TV18 the one engine was delivered in April and another is expected by the end of July. একটা এপ্রিলে চলে এসেছে আর একটা জুলাইয়ের শেষের দিকে চলে আসবে, and another is expected by the end of July. India signed $716 million agreement with General Electric in 2021 to procure 99 F404 IN-20, অর্থাৎ আমাদের সংখ্যাটা 99 হবে, 100 থেকে একটা কম। এবং delivery was affected due to supply chain disruption, including the failure of South Korean component supply. As a result, the schedule was pushed back to March 2025. Hindustan Aeronautics Limited (HAL), which manufactures the Tejas jet, has been using a limited number of
engines to rotate between aircraft for test flight. Despite the delay, HAL plans to deliver 12 Tejas Mk1A jets in 2025. The company has also indicated that the penalties may be imposed on GE for not meeting the original timeline. দেখুন এরা যেই সময় দেওয়ার কথা ছিল দিতে পারেনি, তার কারণটা হিসেবে দেখাচ্ছে যে সাউথ কোরিয়া তার একটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট আছে, মানে খুব গুরুত্বপূর্ণ একটা যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশটা যথাসময় জিইকে দিতে পারেনি, আর জিই দিতে পারেনি বলে জিএ দিতে হচ্ছে। যদিও হ্যাল কিন্তু চেষ্টা করছে যে 12টা তেজাস MK1A জেটস তৈরি করতে এই 2025-এ, এবং এর জন্য কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে জিইকে যে কেন দেরি হলো। তার কারণ সমস্ত কিছু তো ডিফেন্স একটা টাইম লাইনে চলে। Tejas production and long-term plans. The Indian Air Force plans to induct total 352 Tejas aircraft combining both Mk1A and Mk2 variants. HAL is on track to meet its delivery targets for this year. The defense firm expects engine supplies to stabilize in the next financial year. Full-scale production is projected to touch 30 aircraft per year by 2026 to 27, which support from both public and private industry partners. দেখুন এখানে খুব স্পষ্টভাবে লিখেছে যে হ্যাল চেষ্টা করছে, দেখুন অনেক প্রতিকূলতা আছে এবং আমাদের 352টা হবে, হ্যাল চেষ্টা করছে যে মানে 2026 থেকে 27-এর মধ্যে 30টা এয়ারক্রাফট প্রতি বছর তৈরি করতে, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবার আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই যে LCA তেজাস, এই যে ফাইল ফটোটা, এটা দেখে অনেকেই ভাবতে পারেন এটা কেন গুরুত্বপূর্ণ। দেখুন আমরা একটা অন্য ডিফারেন্ট লিগে এবার খেলব, যেখানে রুশ দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন রয়েছে। দেখুন আশেপাশের দেশগুলো কে কোথা থেকে ড্রোন নিয়ে এসে কি করছে, কে বসে আছে, কখন চীন কি দেবে, আমি এদের সঙ্গে কথা বলতে চাই না। কারণ আপনারা সবসময় মনে রাখবেন, খেলতে হলে বড় খেলোয়াড়ের সঙ্গে খেলবো। যত আপনি বাচ্চা বা ছোট খেলোয়াড়দের সঙ্গে খেলবেন তত আপনার কিন্তু নিজের ক্ষতি হয়ে যাবে। কারণ আমরা লড়ছি এখানে রুশ, মার্কিন যুক্তরাষ্ট্র অথবা চীনের সঙ্গে, এবং সেই লড়াইতে আমাদের যুদ্ধ বিমানটা দরকার। এখন অনেকে বলেন, আমি বলছি না এটাই চিরন্তন সত্য, অনেকে বলেন আসল লড়াইটা কিন্তু এখন আকাশপথেই হয়। আকাশপথে যার যত যুদ্ধ বিমান, যার কাছে যত ভালো মিসাইল, যার কাছে যত ভালো ড্রোন আছে, আকাশপথে কিন্তু সেই লড়াইটা সেই লড়তে পারে। হ্যাঁ, আর অবশ্যই এয়ার ডিফেন্স সিস্টেম যদি পাকিস্তানের মতো হয় তাহলে যাবতীয় কিছু থাকুক না কেন, আপনি অ্যাটাকিং মোডে চলে গেলেন আর আপনার বাড়িতে ঢুকে আক্রমণ করে দিলেন, এটা তো কোনো কাজের কথা না। সুতরাং এয়ার ডিফেন্স সিস্টেম এবং খুব উন্নত মানের যুদ্ধ বিমান, মিসাইল, ড্রোন, এগুলো এখন খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা প্রথম 4 অর্থাৎ যে লিগটা এই মুহূর্তে গোটা পৃথিবীর সেরা লিগ, সেই লিগে লড়ার জন্য এটা আমাদের দরকার। এবার চলে আসি, ইন্ডিয়া টু গেট 3 অ্যাপাচে হেলিকপ্টার্স নেক্সট উইক টু বি ডিপ্লয়েড অন পাক বর্ডার। চলে আসছে সেই বিখ্যাত, অনেকে বলেন অ্যাপাচে, অনেকে বলেন অ্যাপাশে, তিনটে চলে আসছে। একে কি বলা হয় জানেন? ট্যাঙ্ক ইন এয়ার। এরা হচ্ছে আকাশের ট্যাঙ্ক। ট্যাঙ্ক মানে বুঝতে পারছেন, রোবাস চেহারা, সুগঠিত চেহারা, এবং সে সক্ষম যুদ্ধে, একদম সম্মুখ সমরে যুদ্ধে সক্ষম। আকাশের যদি ট্যাঙ্ক কেউ থাকে সেটা হচ্ছে, অনেকেই বলেন অ্যাপাশে হচ্ছে আকাশের সেই ট্যাঙ্ক। আদতে হেলিকপ্টার দেখতেই পাচ্ছেন, এমনি হেলিকপ্টার দেখেছেন, কিন্তু দেখুন অসম্ভব আক্রমণাত্মক, এবং আপনারা যদি তার শরীরটা দেখেন একেবারে মানে সুগঠিত, এবং এই আকাশের ট্যাঙ্ক বলা হয়। দ্য ইকোনমিক টাইমস কি লিখছে? ট্যাঙ্কস ইন দ্য ইয়ার, আমি যে কথা আপনাদের বলছিলাম যে আকাশের ট্যাঙ্ক, ট্যাঙ্কস ইন দ্য ইয়ার অ্যারাইভিং নেক্সট উইক, ইন্ডিয়ান আর্মি টু গেট 3 অ্যাপাচে হেলিকপ্টার ফর ডিপ্লয়মেন্ট নিয়ার পাকিস্তান বর্ডার। ওই পাকিস্তান, বেইমান পাকিস্তানের বর্ডারে তিনটে এই অ্যাপাচের ট্যাঙ্ক থাকবে। এরা হচ্ছে আকাশের ট্যাঙ্ক। নজরদারি তো করতে হবে। কুকুরের লেজ যেমন সোজা হয় না, পাকিস্তানও সোজা হবে না। সীমানার এদিকে এলে তাদের তো এমন মারতে হবে, এবং সেই মার জন্য আমাদের তিনটে হেলিকপ্টার ওখানে থাকবে।
Background of Apache acquisition and deployment. The Indian Air Force signed a deal with US Boeing in 2015 to buy 22 Apache helicopters. দেখুন আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে একটা ডিল সাইন হয়েছিল বোয়িংয়ের। বোয়িং আপনারা জানেন পৃথিবীর বিখ্যাত কোম্পানি। সেই কোম্পানির সঙ্গে আমাদের ডিল হয়েছিল যে আমরা 22টা ওদের কাছ থেকে এই অ্যাপাচে নেব। The delivery was completed by July 2020. Later in 2020, India signed another deal worth $600 million to buy 6 more Apache for the army. India is also focusing on indigenous platforms, the Light Combat Helicopter LCH. দেখুন আমাদের সঙ্গে কিন্তু ওদের চুক্তি হয়ে গিয়েছিল 2015-তে 22টা, এবং তারপর আমরা দেখেছি, টেস্ট করে দেখেছি অসাধারণ কাজ করতে পারে। আমি যে কথা বারবার করে বলছি, আকাশের ট্যাঙ্ক। সুতরাং আমরা আরও মানে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স বুঝেছে যে আমাদের আরও দরকার, এবং আমরা 600 মানে $600 মিলিয়ন আমরা দিয়েছি। তার কারণ আমরা তাদের কাছ থেকে আরও 6টা আমরা চাইছি এই ধরনের অ্যাপাচে হেলিকপ্টার। ইন্ডিয়া ইজ অলসো ফোকাসিং ইন্ডিজিনিয়াস প্ল্যাটফর্ম। দেখুন আমি আপনাদের প্রথম থেকে এক কথা বলছি, যেটা কিন্তু আপনারা মনে রাখবেন, গোটা পৃথিবীতে আমাদের সমীহ চোখে দেখে এই কারণে, কারণ যুদ্ধটা কিন্তু শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে হয় না, যুদ্ধটা হয় প্রযুক্তির যুদ্ধ, এবং আমাদের যারা টেকনোক্র্যাট, যারা প্রাযুক্তিক, তারা কিন্তু এ বিষয়ে খুব দক্ষ। গোটা পৃথিবী জুড়ে তার নজির সৃষ্টি করেছে তারা, বিভিন্ন দেশেও রয়েছে, বিভিন্ন প্রান্তে রয়েছে। আর আমরা ইন্ডিজিনিয়াস অর্থাৎ দেশজ পদ্ধতিতে কিন্তু আমরা লাইট ওয়েট হেলিকপ্টার করছি, যে কথা যাকে বলা হয় লাইট কমব্যাট হেলিকপ্টার বা LCH, লাইট কমব্যাট হেলিকপ্টার, অর্থাৎ যেগুলো যুদ্ধ হেলিকপ্টার এবং যেগুলো হচ্ছে লাইট ওয়েট। And to perform high altitude environments in March 2025, Ministry of Defence signed contracts worth 6,700 crore, 62,700 কোটি টাকা আমরা ব্যয় করছি এই LCH অর্থাৎ লাইট কমব্যাট হেলিকপ্টারের জন্য। এবং এই লাইট কমব্যাট হেলিকপ্টার হাই অল্টিটিউড, ধরুন সিয়াচিন, ধরুন একেবারে মানে এমন জায়গা যেখানে অনেক উচ্চতা বেশি, সেইখানে কিন্তু আমাদের এই ধরনের লাইট কমব্যাট হেলিকপ্টার দরকার, এবং যুদ্ধের রণকৌশলে, সমরকৌশলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। With Hindustan Aeronautics Limited for the production of 156 Prachand helicopters, 66 for Air Force and 90 for Army. এখানে আর্মিতেও আপনারা জানেন যে হেলিকপ্টার লাগে অবশ্যই, এখন টহল যখন দেওয়া হয় আকাশপথেই টহল দিতে হবে। আর্মির জন্যে এখানে 90টি বরাদ্দ করা হয়েছে, আর এয়ারফোর্সের জন্যে 66টা প্রচণ্ড, অর্থাৎ আমাদের এটা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড করছে, এবং আমাদের এয়ারফোর্সের জন্যে 66টা। অনেকে প্রশ্ন তুলবেন আর্মির জন্য 90টা, এয়ারফোর্সের জন্য কেন 66টা? কারণ খুব সাধারণ, একটু বুদ্ধি খাটালেই বোঝা যাবে। আমাদের বিভিন্ন ধরনের কমব্যাট এয়ারক্রাফট রয়েছে, সুতরাং আর্মির ক্ষেত্রে হেলিকপ্টারটা, এই লাইট ওয়েট হেলিকপ্টার, কমব্যাট হেলিকপ্টারগুলো দরকার। সেক্ষেত্রে আর্মি আমাদের বিমান বাহিনী বা উড়ান যারা চালান, আমাদের আকাশপথে যারা যুদ্ধ করেন, তাদের কাছে অনেক ধরনের হেলিকপ্টার এবং এয়ারক্রাফট রয়েছে। 66টা পেলেই চলবে মানে পাকিস্তান আমি ছেড়ে দিলাম, বুঝতে পারছেন তো? আমি কিন্তু বারবার করে বলছি, রুশ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, এই তিনটের লিগে আমরা চলে যাব। In a big boost to Army's offensive capability to reconnaissance operations, India is set to receive the first consignment of long-awaited Apache attack helicopters from United States on July 21st. According to the source associated with defense and security establishments, the helicopters will be deployed on Pakistan border. যে কথা আগেই বলছিলাম, also known as tanks in the year, AH-64ES advanced attack helicopters will land the Indian Air Force IAF হিন্দন এয়ারফোর্স স্টেশন। দেখুন আমি আপনাদের বলছিলাম যে এটা একটা বিরাট আমাদের শক্তি বাড়িয়ে দেবে, আমাদের এয়ারফোর্সে বিরাট শক্তি বাড়িয়ে দেবে, এবং এটা পাকিস্তানের বর্ডারেই থাকবে। অর্থাৎ কোনো কিছু করলে আমরা যা করার আমাদের রণকৌশল মতো করে নেব। এবার আপনারা অনেকে বলতে পারেন হেলিকপ্টার, যুদ্ধ বিমান, এদের মধ্যে কী তফাৎ? আমি আজকে বিস্তারিতভাবে যাচ্ছি না, আমি একটা গোটা এপিসোড করব যে এই অ্যাপাচে
এই হেলিকপ্টার এবং তার পাশাপাশি যুদ্ধে ব্যবহৃত হেলিকপ্টার আর যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের উড়ান এয়ারক্রাফট তাদের মধ্যে তফাৎ নিয়ে কোন রণকৌশলে কিভাবে ব্যবহার করা হয় তা নিয়ে আমি একটা বিস্তারিত আলাদা এপিসোড করব। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই যে কথা বলেন যে এত কিছু কেনার দরকার কী ছিল। দেখুন, আপনারা জানেন যে যারা গোটা পৃথিবী জুড়ে অস্ত্র তৈরি করছে, যে কোনো একটি বিশেষ খনিজ পদার্থ, কোনো একটি বিশেষ ধাতু পৃথিবীতে একটা দেশ বা দুটো দেশে তৈরি হয়, সেখান থেকে সেটা নিয়ে সেই কম্পোনেন্টগুলো নিয়ে বা সেই কাঁচামাল নিয়ে অন্য একটি দেশ কম্পোনেন্ট তৈরি করে। যেমন সাউথ কোরিয়া কিছু কিছু কম্পোনেন্ট অসাধারণ তৈরি করে। এই সাউথ কোরিয়ার কম্পোনেন্টগুলো, সেখানে যে দক্ষতা রয়েছে এবং অবশ্যই কাঁচা মাল পাওয়ার ব্যাপার রয়েছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র তার সঙ্গে আরও কতগুলো কম্পোনেন্ট তৈরি করে আমাদের দিল। এইবার আমরা আমাদের মতো করে আমরা তৈরি করলাম। সুতরাং এটা গোটা পৃথিবীর সমস্ত দেশ করে। এই যে বালুচিস্তানে চীনের এত নজর কেন? তার কারণ সেখানে বিরল কিছু খনিজ পদার্থ পাওয়া যায়, যেগুলো দরকার, যেগুলো যুদ্ধে, সমরশাস্ত্রে, সমরনীতিতে যেগুলো নেওয়াটা অর্থাৎ নিজের দেশে নিয়ে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি বলছি না সমরনীতি মানে যুদ্ধক্ষেত্রে আমি কিভাবে লড়াই করছি সেটা বড় কথা নয়, আমি কিভাবে পৃথিবীর সেরা যন্ত্রাংশ নিয়ে এসে অস্ত্র তৈরি করে আমি আমার মোডাস অপারেন্ডি, যেভাবে আমি যে পদ্ধতিতে এগোই, সেই রণকৌশলে এগোনোর জন্য আমাকে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। স্ট্র্যাটেজি এখন শুধুমাত্র আর ম্যাপ দেখে তৈরি হয় না। পুরনো যুদ্ধের ছবিতে দেখবেন ম্যাপ দেখে তৈরি হচ্ছে স্ট্র্যাটেজি, না, এখন স্ট্র্যাটেজি তৈরি হয় এমনকি আমি মিসাইলে কোন যন্ত্রাংশ ব্যবহার করছি, কোন ধাতব পদার্থ ব্যবহার করছি এবং তার কত গতিবেগ, এসব মাথায় রেখে, অস্ত্রগুলোকে মাথায় রেখে, কার কি কম্পোনেন্ট রয়েছে, এগুলো খুব পরিষ্কার ধারণা রেখে আমাকে এখন যুদ্ধের রণকৌশল তৈরি করতে হচ্ছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যখন শব্দের থেকে 8 গুণ গতিবেগে 2000 সেলসিয়াস গরমকে উপেক্ষা করে যখন ছুটে যাবে 1500 কিলোমিটার দূরে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত দেবে, বুঝতে পারছেন শক্তিটা কোথায়? বুঝতে পারছেন যখন অ্যাপাচে হেলিকপ্টার, এই হেলিকপ্টার যখন আকাশে উড়বে, যাকে বলা হয় আকাশের ট্যাঙ্ক, যখন উড়বে তখন অন্য দেশের কি অবস্থা হবে? সুতরাং এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের অনেক বড় বড় সমরবিদরা বলে গেছেন, আপাত শান্তির সময় হচ্ছে যুদ্ধের প্রস্তুতি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভারত এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তো যুদ্ধ চলছে, অপারেশন সিন্দুর চলছে, কিন্তু আপাত যে শান্ত পরিবেশ, এই শান্ত পরিবেশে দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তার জন্য, দেশের অতন্দ্র প্রহরী হওয়ার জন্য প্রতিটা সেকেন্ড ব্যবহার করছে। আমি কুর্নিশ জানাই হ্যালের সেই সমস্ত কারিগরদের, কর্মীদের, প্রযুক্তিবিদদের, বিজ্ঞানীদের, যারা রাত দিন এক করে এই সমস্ত কাজে নিয়োজিত রয়েছে, তাদের সাধনাকে কুর্নিশ। জয় হিন্দ।